বাংলাদেশকে রাজনৈতিক ও অর্থনৈতিক সমর্থন দেবে ইউরোপীয় ইউনিয়ন, জানালেন প্রধান উপদেষ্টা। পদ্মায় ঢাকা দিল্লি পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক। বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করলে বিপদে পড়বে ভারত, বললেন গয়েশ্বর। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে লং মার্চের ঘোষণা বিএনপির ৩ অঙ্গ সংগঠনের। শেখ হাসিনার দাসে পরিণত হয়েছিল দুদক বিচার বিভাগ, বললেন আইন উপদেষ্টা। দুর্নীতিকে দেয়া হয়েছিল প্রাতিষ্ঠানিক রূপ। এবং ভুয়া মামলাকারীদের ছাড় নয়, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জুলাই আগস্ট ইস্যুতে চাঁদাবাজি করলে কঠোর ব্যবস্থা, হুঁশিয়ারি ডিএমপি কমিশনার। সবাইকে স্বাগত এশিয়ান নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি পুরো খবরে। বাংলাদেশকে রাজনৈতিক ও অর্থনৈতিক সমর্থন দেবে ইউরোপীয় ইউনিয়ন। ২৭টি দেশের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে দুপুরে এই কথা জানালেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এর আগে সকালে ইইউর ২৭ দেশ ছাড়াও আরও একটি দেশের রাষ্ট্রদূত এই বৈঠকে অংশগ্রহণ করেন। জলবায়ু পরিবর্তনজনিত চ্যালেঞ্জ মোকাবেলা ও রোহিঙ্গা ইস্যুকে প্রাধান্য দিয়ে এই বৈঠকে আলোচনা হয়। এছাড়া বাংলাদেশ ও যুক্তরাজ্যের সম্পর্ক নিয়ে খোলামেলা আলোচনাও হয়েছে। অর্থনৈতিক খাতে সহযোগিতা বৃদ্ধি এবং বাংলাদেশের সঙ্গে সম্ভাব্য অংশীদারিত্ব ও সহযোগিতা চুক্তি সহ নানা ইস্যুতেও আলোচনা হয়েছে এই বৈঠকে। চলমান অস্থিরতার মাঝে হলো ঢাকা দিল্লি পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক। সকাল ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দিল্লিতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চাওয়া, তার রাজনৈতিক বক্তব্য দেয়া বন্ধ করা, তিস্তার পানি বন্টন, সীমান্তে হত্যা বন্ধ ও ভিসা কার্যক্রম স্বাভাবিক করার বিষয়ে জোর দেয় ঢাকা। এর আগে সকাল ৮:৩০টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। ৫ আগস্টের পট পরিবর্তনের পর এই প্রথম দিল্লির কোনো নীতি নির্ধারক ঢাকা সফরে এলেন। এই সফরে প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বিক্রম মিশ্রি। আজই ঢাকা ছাড়বেন তিনি। বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করলে ভারতের প্রধানমন্ত্রী তার দেশে দুর্ভিক্ষ ঠেকাতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। সকালে জাতীয় প্রেস ক্লাবে বিজয়ের ৫৩ বছর আমাদের অর্জন শীর্ষক আলোচনা সভায় এই কথা বলেন তিনি। এ সময় গয়েশ্বর চন্দ্র রায় আরও বলেন, বাংলাদেশের ভিসা বন্ধ করে ভারত নিজেদেরই ক্ষতি করছে। ভারতের আগ্রাসনের বিরুদ্ধে সব রাজনৈতিক দল একত্রিত হয়েছে, কাজেই দুশ্চিন্তা করার কিছু নেই। বাংলাদেশের মানুষের চেতনা ভারত যদি বুঝতে না পারে তাহলে তাদের বিপদ তারাই ডেকে আনবে। জাতীয় স্বার্থের বেলায় মনের মাটিতে বাংলাদেশের বিরুদ্ধে লিখছে। এই লেখার মধ্যে দিয়ে সাম্প্রদায়িকতার ব্যাপারে বাংলাদেশ এখনো একই ভালো অবস্থা আছে। এটাকে অস্থিতিশীল করা পত্রিকায় লিখে তারা পারবে না। তবে আমাদের দেশের মানুষ আশা করে তার পাল্টা উত্তরটা সঠিক চিত্রটা আমাদের পত্রপত্রিকায় প্রতিদিন যতদিন তারা না থাকে। ১১ ডিসেম্বর ঢাকা থেকে আখাউড়া সীমান্ত পর্যন্ত যৌথ লং মার্চের ঘোষণা দিয়েছে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে এমন পদক্ষেপ বলে জানান নেতারা। সকালে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেয়া হয়। এ সময় যুবদল সভাপতি মোনায়েম মুন্না বলেন, ভারতীয় কিছু মিডিয়া সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে বাংলাদেশ সম্পর্কে অপপ্রচার চালাচ্ছে। আগরতলা সহকারী হাইকমিশনের সহিংসতার ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনীর নীরবতা ভারত সরকারের মৌন সমর্থনই বলে মন্তব্য করেন তিনি। এ সময় তিনি জানান, কূটনীতিক মিশনে সহিংস হামলা স্বাধীনতা সার্বভৌমত্বের ওপর আঘাতের শামিল বলে অভিযোগ করেন যুবদল নেতা। তিনি জানান, ভারত এখন ক্রিমিনালদের আশ্রয়কেন্দ্র ও অভয়ারণ্যে পরিণত হয়েছে। নিজ ভূখণ্ডের বিরুদ্ধে যে কোনো চক্রান্তে সোচ্চার থাকার হুঁশিয়ারিও দেন বিএনপির ৩ অঙ্গ সংগঠনের নেতারা। রাজনৈতিক চাপের মধ্যে থেকেও দুর্নীতির বিরুদ্ধে কাজ করা সম্ভব বলে মন্তব্য করেছেন আইন ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক
ডক্টর আসিফ নজরুল। বিগত সরকারের সময় দুদক শেখ হাসিনার দাসে পরিণত হয়েছিল উল্লেখ করে উপদেষ্টা জানান, মুক্তিযুদ্ধ বা জুলাই বিপ্লবের চেতনায় দুর্নীতি দমনে সবাইকে অঙ্গীকারবদ্ধ হতে হবে। আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা জানান তিনি। বিস্তারিত শাফিউদ্দিন আহমেদের রিপোর্টে। আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত সভায় আওয়ামী লীগ সরকারের আমলের দুর্নীতির ফিরিস্তি তুলে ধরে আইন ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল বলেন, রাজনৈতিক চাপের কারণে যারা দুর্নীতির বিরুদ্ধে কাজ করতে পারেননি তাদের জন্য নিজেকে প্রমাণ করার সময় এখন। শেখ হাসিনা এবং তার পরিবারের কাছে দুদক যেন দাসে পরিণত হয়েছিল। তখন এমপি মন্ত্রীরা হাজার কোটি টাকার দুর্নীতি করলেও কোনো বিচার হতো না। একই সাথে ভবিষ্যতে যে কোনো রাজনৈতিক সরকার ক্ষমতায় আসলেও তাদের চাপ মোকাবেলা করে সততার সাথে কাজ করার তাগিদ দেন উপদেষ্টা। এই সরকার থাকবে না, একসময় পলিটিক্যাল সরকার থাকবে। পলিটিক্যাল চাপ থাকলে যতটা পারা যায় সেটাকে এড়ানোর চেষ্টা করি। পলিটিক্যাল চাপ থাকা সত্ত্বেও অনেক ভালো কাজ করা সম্ভব। যেখানে পলিটিক্যাল চাপ থাকবে না সেখানে তো ভালো কাজ করা সম্ভব হয়। সেই সমস্ত জায়গায় যেন একটা অন্যায় না করি, এই প্রত্যয় আমাদের থাকুক। তাহলেই আমাদের এই জুলাই যে গণ অভ্যুত্থান আছে, তাহলেই যে আমাদের ৭১-এর মুক্তিযুদ্ধ আছে, সেটার প্রতি সত্যিকারের শ্রদ্ধা জানানো হবে। সমাজ থেকে দুর্নীতির বিরুদ্ধে কথা বলার সংস্কৃতি উঠে গেছে উল্লেখ করে ডক্টর আসিফ নজরুল বলেন, মুক্তিযুদ্ধ এবং জুলাই বিপ্লবের চেতনা ধারণ করে দুর্নীতি রুখে দিতে হবে। আমাদের তো সবাইকে মরতে হবে, এর চেয়ে বড় সত্য তো দুনিয়াতে নাই। যদি সত্যি ধার্মিক হন, যদি সত্যি বিবেকবান হন, যদি সত্যি পরকালে বিশ্বাস করেন, যেই ধর্মের হন না কেন, একমাত্র এই কারণেই আপনাকে সৎ থাকতে হবে, অন্য কোনো কিছু দরকার নেই। কিসের বিচার হবে, কি দুদক, কি বিচার বিভাগ, কিচ্ছু না। এই টিচিং গুলা আপনাদের সন্তানদেরকে দেন, আপনার কমিউনিটিকে দেন। আমি তো আমার মসজিদে ইমামকে বলতাম যে ভাই, আপনি কখনো বলেন না কেন যে আপনারা যারা অসৎভাবে টাকা উপার্জন করলে আপনার নামাজি কবুল হয় না? বলে স্যার, এটা বললে তো সমস্যা আছে। কেন সমস্যা ছিল বুঝতে পারছেন তখন? দুদকের আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংস্থার সচিব খোরশেদা ইয়াসমিন। বিশেষ অতিথি ছিলেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ও দুদক সংস্কার কমিশনের প্রধান ডক্টর ইফতেখারুজ্জামান। দুদক ভূমিকাটি যথাযথ পালন করতে পারবে না যতদিন পর্যন্ত আমাদের আমলাতন্ত্র এবং আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তন না হয়েছে। এর আগে সকালে দিবসটি উপলক্ষে সেগুনবাগিচায় প্রধান কার্যালয়ের সামনে দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গড়বে আগামীর সভ্যতা এই প্রতিপাদ্যে মানববন্ধন, র্যালি সহ বিভিন্ন আয়োজন করে দুর্নীতি দমন কমিশন। উল্লেখ্য, জাতিসংঘ ২০০৩ সালের ৯ ডিসেম্বরকে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ঘোষণা করার পাশাপাশি সারা বিশ্বকে দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে ইউনাইটেড নেশনস কনভেনশন এগেইনস্ট করাপশন আনকাকের মাধ্যমে দুর্নীতি বিরোধী কার্যক্রম পরিচালনা করছে। সদস্য রাষ্ট্র হিসাবে দুর্নীতি দমন কমিশন ২০০৭ সাল থেকে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন শুরু করে। শাফিউদ্দিন আহমদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষে কোনো রাজনৈতিক দলকে বাড়তি সুবিধা দেওয়ার সুযোগ নেই। সুশাসন প্রতিষ্ঠা আইন শৃঙ্খলা বাহিনীর তেলবাজি বন্ধ করতে হবে। বেলা 11:30টায় খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা জানান। এ সময় তিনি ডিবি সদস্যদের উদ্দেশ্যে বলেছেন, সিভিল ড্রেসে কাউকে গ্রেপ্তার করা যাবে না, নিরপরাধ কেউ যেন শাস্তি না পায়, ভুয়া মামলাকারীদের ছাড় দেয়া হবে না, তাদের আইনের আওতায় আনা হবে। সভায় পুলিশের আইজিপি সহ উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 15 বছরে কিন্তু তারা বহু সুবিধা দিয়ে নিচ্ছে আমাদের। এরা এত সুবিধা নিচ্ছে যে এখন তারা সুবিধা পাচ্ছে না দেখে কিন্তু তারা বিভিন্ন ধরনের প্রচারণা করছে। এরা কিন্তু আমাদের সবকিছু লুট করে নিয়ে গেছে। দেখেন, এই লুট করে নিয়ে কিন্তু কিছু যারা ওই পারে চলে গেছে, এরা কিন্তু আরামায়াতে আছে, খুব আরামায়াতে আছে। আর ওখান থেকে ইনস্ট্রাকশন পাস করলে আবার আমাদের এলাকায় কিছু রয়ে গেছে, তারা কিন্তু লাফাচ্ছে। কিন্তু এই লাফানো কিন্তু খুব বেশি দিন বরদাস্ত করা হবে। তাদের আইনের আওতায় আনতে হবে এবং তাদেরও আমরা বলে দিচ্ছি যে তারাও যেন বেশি বাড়াবাড়ি আমাদের জন্য না করে। এবার অন্যান্য প্রসঙ্গ। জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের লিভ টু আপিলের ওপর শুনানি আগামীকাল পূর্ণাঙ্গ বেঞ্চে নির্ধারণ করা হয়েছে। আজ আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন ৩ সদস্যের আপিল বিভাগ এই দিন ধার্য করেন। এর আগে ২০২০ সালের ১০ মার্চ জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে রায় দেন বিচারপতি FRM নাজমুল আহসান
ও বিচারপতি AKM কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। বাংলায় দেয়া রায়ের আদেশের অংশে আদালত বলেন, আমরা ঘোষণা করছি যে জয় বাংলা বাংলাদেশের জাতীয় স্লোগান হবে। জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা চেয়ে 2017 সালে সুপ্রিম কোর্টের আইনজীবী ডক্টর বশির আহমেদের করা রিটের শুনানি শেষে এই রায় দেন হাইকোর্ট। ঘন কুয়াশা হিমেল হাওয়ায় স্থবির দেশের উত্তর জনপদ। তীব্র শীতে বেশি বিপাকে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা 10.9 ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করেছে পঞ্চগড়ের তেঁতুলিয়াতে। এদিকে উত্তরের হিমেল হাওয়া, ঘন কুয়াশা আর শীতে কাঁপছে জয়পুরহাট। কুয়াশার কারণে দিনের অধিকাংশ সময়ে রাস্তায় যানবাহন চলছে হেডলাইট জ্বালিয়ে। অপরদিকে নওগাঁর বদলগাছিতে তাপমাত্রা ছিল 12.4 ডিগ্রি সেলসিয়াস। এদিকে ঠাকুরগাঁয়ে ক্রমশই বাড়ছে শীতের তীব্রতা। জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে হিমেল হাওয়া আর ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকছে চারপাশ। এতে চরম দুর্ভোগে পড়েছেন দরিদ্র ও শ্রমজীবী মানুষজন। লালমনিরহাটে শীতে জনজীবন বিপর্যস্ত। ভোর থেকেই কুয়াশার চাদরে ঢাকা পড়েছে রাস্তাঘাট আর ফসলের মাঠ। এদিকে শীত বাড়া ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন স্থানীয়রা। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের গাড়িতে ছিনতাইকারীদের হামলা, নগদ অর্থ, ব্যাগ ও মালামাল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে রোববার রাত 2টার দিকে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোল প্লাজা এলাকায় এই হামলা হয়। হামলার শিকার হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সচিব আরিফ সোহেল, সদস্য রূপায়া শ্রেষ্ঠা, তৃষ্ণা, মাহমুদা সুলতানা, রাকিব মোহাম্মদ, মইনুল ইসলাম, ইব্রাহিম নীরব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইয়াসমিন মিতু ও ছাত্র নেতা মিশু আলী। তাদের মধ্যে রাকিব মোহাম্মদ ও মাহমুদা সুলতানা আহত হয়েছেন। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল বারী বলেন, ঢাকা থেকে বান্দরবান যাওয়ার পথে সোনারগাঁয়ের মেঘনা টোল প্লাজা এলাকায় হামলার শিকার হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। এ বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ঝিনাইদহের শৈলকুপায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত কৃষক বাদশা মোল্লা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পুলিশ জানায়, এলাকায় সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে দিঘল গ্রামের মোক্তার মোল্লার সমর্থকদের সাথে মাহাতাব মোল্লার সমর্থকদের মাঝে বিরোধ চলে আসছিল। এরই জেরে গত শুক্রবার দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে মোক্তার মোল্লার সমর্থক বাদশা মোল্লা গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সুনামগঞ্জের দোয়ারা বাজারে নিখোঁজের 3 দিন পর পরিত্যক্ত ঘর থেকে ইব্রাহিম খলিলুল্লাহ নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে উপজেলার কুশিউরা গ্রামের নির্মাণাধীন পরিত্যক্ত ঘর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। নিহত শিশু ইব্রাহিম খলিলুল্লাহ উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কুশিউরা গ্রামের ইদ্রিস আলীর পুত্র। দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাহিদুল হক জানান, শিশু ইব্রাহিম খলিলুল্লাহ রহস্যজনক মৃত্যু নিয়ে পরিবারের সন্দেহ রয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পিরোজপুরের ভান্ডারিয়ায় মানববন্ধন ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এর আয়োজন করে। উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিকুল ইসলাম মিলনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইয়াসিন আরাফাত রানা। সময় সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ক্ষমতা হাতছাড়া হওয়ার পর পালিয়ে রাশিয়ায় আশ্রয় নিয়েছেন সিরিয়ার শাসক বাশার আল আসাদ পরিবার সহ তিনি মস্কোয় পৌঁছেছেন বলে রাশিয়ার রাষ্ট্রীয় সংস্থা ক্রেমলিনের বরাত দিয়ে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। রোববার সিরিয়ার রাজধানী দামেস্কের নিয়ন্ত্রণ ক্ষমতাসীনদের হাতছাড়া হয়ে গেলে দেশটির 61 বছরের শাসনামলে লজ্জাজনক ইতি হয়।
আরব সোশ্যালিস্ট পাথ পার্টি 1963 সালে অভ্যুত্থানের মাধ্যমে সিরিয়ার রাষ্ট্রীয় ক্ষমতায় আসে। পরে 1970 সালে হাফেজ আল আসাদ অভ্যন্তরীণ দলীয় গণ অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেন। এর 1 বছর পর প্রেসিডেন্ট হন হাফেজ আল আসাদ। পরবর্তীতে 2000 সালে হাফেজ আল আসাদের মৃত্যু হলে তার ছেলে বাশার আল আসাদ বাথ শাসনের দায়িত্ব নেন। দর্শক, শিরোনামে যেমনটি বলছিলাম, জুলাই আগস্টের ঘটনাকে কেন্দ্র করে রাজধানী সহ সারা দেশে মিথ্যা মামলা দিয়ে নিরপরাধ মানুষকে হয়রানির ঘটনা বেড়েছে। তবে তদন্ত না করে কাউকে গ্রেপ্তার করা হবে না বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। পুলিশ বা রাজনৈতিক ব্যক্তিবর্গ যারাই জুলাই আগস্ট ইস্যুর মামলায় চাঁদাবাজি করছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। নিয়োগ পাওয়ার পর আজ প্রথমবার গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। বিস্তারিত সাইফুল ইসলাম নয়নের রিপোর্ট। ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসাবে নিয়োগ পাওয়ার পর সোমবার প্রথমবারের মতো সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। এ সময় নগরবাসীর নিরাপত্তা সহ পুলিশের কাজে সকলের সহযোগিতা কামনা করেন তিনি। এই সকল বিষয়াদের ভিতরে আমাদের একটা ম্যানেজমেন্ট গড়ে তুলতে হবে। নগরবাসীর প্রতি কাউকে চাঁদা না দেওয়ার আহ্বান জানান তিনি। বলেন, নগরবাসীর সহযোগিতা ছাড়া পুলিশ কিছুই করতে পারবেন না। জুলাই আগস্টের অভ্যুত্থানের সময়ের ঘটনাকে কেন্দ্র করে এই মামলা অধিকাংশ হয়েছে কোর্টের নির্দেশে, এবং কোর্ট থেকে সরাসরি নির্দেশ আছে মামলা রুজু করেন, এবং এখানে আসামির সংখ্যা ছিল 200+। সো এখন দেখা যাচ্ছে যে এই লোকগুলা এই ঘটনায় জড়িত ছিল না। তাদের ভিতরে হয়তো গুটি কয়েক লোক, ইনভেস্টিগেশন ছাড়া সঠিকভাবে বলাও যাবে না, গুটি কয়েক লোক জড়িত ছিল। বাস্তবে যেটা ঘটছে সেটা হলো যে ওই মামলার বাদী এই সকল আসামির কাছে যে টাকা চাচ্ছে। এই আসামিকেও ভয়ের কোনো কারণ নেই, তাদেরকে আমি অ্যারেস্ট করব না। ট্রাফিক ব্যবস্থা নিয়ে কাজ করছে ডিএমপি, যার সুফল ইতিমধ্যে নগরবাসী পাচ্ছে বলেও দাবি করেন ডিএমপি কমিশনার। যে হারে আগে ট্রাফিক আইন লঙ্ঘনের জন্য মামলা করা হতো, এখন সেই মামলা দ্বিগুণ গতিতে করা হচ্ছে। এটার অর্থ এই নয় যে আমি একজন ট্যাক্স কালেক্টর অর ভ্যাট কালেক্টর মামলা করে আমি রেভিনিউ কালেকশন করতেছি, সেটা আমার উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য ট্রাফিক ব্যবস্থাপনাকে একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসা। নাগরিকদের সমস্যা ও অভিযোগ শুনতে ডিএমপি সদর দপ্তরে একটি অভিযোগ সেল খোলা হবে। পাশাপাশি দ্রুতই ওপেন ডে আয়োজন করে নগরবাসীর সমস্যা ও পুলিশের সেবার পরামর্শ নেওয়া হবে বলেও জানান নগর পুলিশ প্রধান। কেস বাণিজ্যের সাথে আমার একজন অফিসার জড়িত, কালকে সন্ধ্যায় ব্যবস্থা নিয়েছে, খবর নেন। সাইফুল ইসলাম নয়ন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এবারে এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আগাম জাতের ক্ষীরা চাষ করে লাভবান হচ্ছে কৃষকরা বলছেন, আবহাওয়া অনুকূলে থাকায় অন্য বছরের তুলনায় এবার ক্ষীরার ফলন ভালো হয়েছে। কৃষি অফিসের সহায়তা পরামর্শে লাভের মুখ দেখছেন কৃষকরা। উল্লাপাড়া থেকে আল আমিনের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফাহিম। চলনবিল অধ্যাসিত সিরাজগঞ্জের উল্লাপাড়ার বিভিন্ন এলাকায় আগাম জাতের ক্ষীরা চাষ করে ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন কৃষকরা। কেউ জমি থেকে ক্ষীরা তুলছেন, আবার কেউ প্রস্তুত করছেন আড়তে আনতে। কৃষকরা বলছেন, প্রতি হেক্টর জমিতে প্রায় 35 মেট্রিক টন ক্ষীরা পাওয়া যায়। গেল বছর দাম কম থাকলেও এবার দর ভালো থাকায় খুশি তারা। দাম ভালো থাকার কারণে ফলন কম থাকলেও এই দিক দিয়ে পোষা যাইতেছে। এই বছরে এখন মোটামুটি এই গ্রিন লিডারে মোটামুটি ভালো ফলন, দাম মোটামুটি ইনশাল্লাহ ভালোই আছে। যে জমিগুলো ভালো ছিল ওরা অনেক টাকা পাইছে, দামও ভালো। আমাদের বেচা বিক্রি চাকসা তার চরবর্ধন গেছে, আরো চরবর্ধন গেছে আরতেই বেচা কেনা ভালো হচ্ছে। কেরিং খরচ কম আসে, এই পাশেই 2টা হাট ক্ষীরার, আমার যেখানে যার ইচ্ছে সেখানে বেশি, এত মনে হয় মোটামুটি গত আছে এবার একটু লাভবান আমার। ক্ষীরা আবাদ ঘিরে পাশেই গড়ে উঠেছে 2টি আড়ত। স্থানীয় চাহিদা মিটিয়ে তা চলে যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে।
আমাদের বস্তা পড়ছে 1180 টাকা, আমার বিক্রি করছিল 25 থেকে 27 টাকা বিক্রি করছে। সব জাহান যে দাম কেনা লাগে সেই দাম বিক্রি করা লাগে। বাজার মনে করেন যে তো ঠিক আর মতন পরিস্থিতি না, যেভাবে কেনা সেইভাবে বেচা। কৃষকরা এখানে সহজে ক্ষীরাগুলো বিক্রি করে উপকৃত হচ্ছে, ক্যারিং কস্ট কম এবং ন্যায্য মূল্য পাচ্ছে। এদিকে ক্ষীরা চাষে কৃষকদের নানা পরামর্শ দিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ। আমরা কৃষকদের যে কারিগরি পরামর্শ দেওয়া, যেমন জাতটা সিলেকশন করা এবং প্রপার টাইমিং এ সিড সোয়িং করা, সেই পরামর্শ দিয়ে থাকছি। এবং হাইব্রিড জাতে যে সকল জাত তারা করেছে, অলরাউন্ডার, শাহজাদি 1, শাহজাদি 2, এছাড়া ইন্ডিয়ান একটা জাত আছে তামিল, এগুলাতেও ব্যাপক ফলন পেয়েছে। কৃষক পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি তারা খুব খুশি। চলতি মৌসুমে উল্লাপাড়ায় 350 হেক্টর জমিতে ক্ষীরা ও শশার আবাদ করা হয়েছে। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। আর এর সাথে শেষ করবে এশিয়ান নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক। আর বাংলাদেশকে রাজনৈতিক ও অর্থনৈতিক সমর্থন দেবে ইউরোপীয় ইউনিয়ন, জানালেন প্রধান উপদেষ্টা। পদ্মায় ঢাকা দিল্লি পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক। বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করলে বিপদে পড়বে ভারত, বললেন গয়েশ্বর। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে লং মার্চের ঘোষণা বিএনপির 3 অঙ্গ সংগঠনের। শেখ হাসিনার দাসে পরিণত হয়েছিল দুদক ও বিচার বিভাগ, বললেন আইন উপদেষ্টা। দুর্নীতিকে দেয়া হয়েছিল প্রাতিষ্ঠানিক রূপ। এবং ভুয়া মামলাকারীদের ছাড় নয়, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জুলাই আগস্ট ইস্যুতে চাঁদাবাজি করলে কঠোর ব্যবস্থা, হুঁশিয়ারি ডিএমপি কমিশনার। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজনে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।